হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। বন্ধুরা, আজকের গল্পে শুরু হয় পারস্যের রাজ পরিবার থেকে। সেই সময় পারস্য শাসন করতেন মহান রাজা আরমান। একজন ন্যায়পরায়ণ ও দয়ালু রাজা হওয়ায় তিনি ছিলেন সকলের চোখের মণি। একদিন রাজা আরমান তার প্রিয় ভাই নিজামের সঙ্গে রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে বিট নামের এক ছোট্ট ছেলে এসে পড়ায় সেনাপতি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। রাগে ক্ষিপ্ত হয়ে এক সৈনিক বিটকে সবার সামনে মারতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে বিটের বন্ধু দাস্তান সেখানে হাজির হয়। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে মার খেতে দেখে সে সাহস করে সৈন্যদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এবার সব সৈন্য বিটকে ছেড়ে দাস্তানকে ধরতে তার পিছনে ছুটে যায়। দাস্তান এত দ্রুত দৌড়ায় যে তা দেখে স্বয়ং রাজাও অবাক হয়ে যান। এত অল্প বয়সের রাজসৈন্যদের সঙ্গে লড়াই করার সাহস, এমনটা তো বড়দের মধ্যে খুব কম দেখা যায়। কিন্তু দীর্ঘ ধাওয়ার পর শেষমেশ সৈন্যরা দাস্তানকে ধরে ফেলে। তারা ঠিক তখনই তাকে হত্যা করতে যাচ্ছিল। এমন সময় রাজা আরমান সেখানে হাজির হয়। দাস্তানের পরিবার সম্পর্কে জানতে চাইলে সে জানায় সে একেবারেই অনাথ, তার কেউ নেই। দাস্তানের এই সাহসিকতায় মুগ্ধ হয়ে রাজা ওকে নিজের তৃতীয় পুত্র হিসেবে গ্রহণ করেন এবং তাকে সঙ্গে করে পারস্যে নিয়ে যান। সেখানে রাজপুত্র টাস ও গার্সিবের সঙ্গে দাস্তান এক রাজকীয় জীবনযাপন করতে থাকে। রাজপ্রাসাদের বিলাসিতার সম্মানের মাঝে কেটে যায় তার শৈশব। দেখতে দেখতে কেটে যায় 15 বছর। এর মধ্যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। 3 ভাই এখন পুরোপুরি বড় হয়ে উঠেছে। একদিন তারা জানতে পারে প্রতিবেশী রাজ্য পবিত্র নগরে আলামুত নাকি গোপনে পারস্যের শত্রুদের অস্ত্র সরবরাহ করছে। এই খবর শুনে চাচা নিজাম আলামুতকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। আলামুত আক্রমণের জন্য দাস্তান ছিল ভীষণ উদ্গ্রীব, কিন্তু বড় ভাই তাকে শিবিরে থাকার পরামর্শ দেয় এবং পরদিন গার্সিবকে আক্রমণের দায়িত্ব দেন। কিন্তু দাস্তান তা না শুনে মাঝরাতে বন্ধু বিটকে সঙ্গে নিয়ে আলামুত আক্রমণ করে বসে। এই হঠাৎ আক্রমণে গভীর ঘুমে থাকা আলামুতের রাজকুমারী তামিনা আতঙ্কিত হয়ে ওঠেন। ধ্বংস হতে থাকা নিজের রাজ্য দেখে তিনি তৎক্ষণাৎ এক বিশ্বস্ত লোককে ডেকে একটি অমূল্য খঞ্চ তার হাতে তুলে দেন এবং এমন এক জায়গায় লুকিয়ে রাখার আদেশ দেন যেখানে কারো হাত পৌঁছাবে না। কিন্তু সেই সৈনিক খঞ্জ নিয়ে পালাতে গেলে সামনে এসে দাঁড়ায় দাস্তান। দাস্তান সৈনিকটিকে হত্যা করে খঞ্জটি নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে পুরো আলামত চলে যায় পারস্যের দখলে। চাচা নিজাম রাজকুমারী তাহমিনাকে বন্দী করে তার উপর অভিযোগ তোলে তিনি নাকি পারস্যের শত্রুদের অস্ত্র বিক্রি করেছেন। তাহমিনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন আর তার রাজ্যকে পবিত্র মনে করা হয়। সেখানে অস্ত্র তৈরি করাই নিষিদ্ধ। তিনি মুক্তির আবেদন করেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, বরং অনেকেই তাকে হত্যা করতে চায়। এমন সময় তাহমিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজপুত্র টাস তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে তাহমিনা স্পষ্টভাবে অস্বীকার করলেও সামনে দাঁড়ানো দাস্তানের কাছে তাকে সেই অমূল্য খঞ্জটি চোখে পড়তেই এক মুহূর্ত না ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। আলামত জয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুরো পারস্য আনন্দের উৎসবে ভরে ওঠে। কিন্তু এই খবর রাজা আরমানের কানে পৌঁছাতে তিনি ভীষণ ক্ষুব্ধ হন। তিনি টাসকে ডেকে কঠোরভাবে শাসান, কারণ আলামতের মতো পবিত্র রাজ্যে আক্রমণ করে সে শুধু একটি রাজ্যই ধ্বংস করেনি, বরং পারস্যের বহু বছরের পুরনো সম্পর্ক নষ্ট করে দিয়েছে। রাজা আরমান টাসকে প্রশ্ন করেন, তুমি এত বড় সিদ্ধান্ত কার থেকে অনুমতি নিয়ে করেছ? তখন টাস তার বাবাকে আশ্বস্ত করে বলে, যতক্ষণ না সে আলামতের বিশ্বাসঘাতকতার প্রমাণ হাজির করতে না পারবে ততক্ষণ সে আর বাবাকে মুখ দেখাবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টাস দাস্তানের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলে এবং তাকে একটি বিশেষ পোশাক দেয়। সে বলে, এটা বাবাকে আমার পক্ষ থেকে উপহার হিসেবে দেবে, আর আমার হবু স্ত্রী তাহমিনের কথাও বাবাকে জানিয়ে দিও। দাস্তান বড় ভাইয়ের কথা মানে রাজকুমারী তাহমিনাকে রাজদরবারে নিয়ে আসে। সে প্রথমেই বাবাকে জড়িয়ে ধরে এবং টাসের দেওয়া সেই উপহারটি রাজাকে দেয়। রাজা আনন্দের সঙ্গে পোশাকটি পরে নেন। এরপর দাস্তান তার বাবার সঙ্গে টাসের পছন্দের রাজকুমারী তাহমিনাকে পরিচয় করিয়ে দেয়। তাহমিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজা মুচকি এসে বলেন, তোমার ভাই টাসের তো অনেক রানী আছে, কিন্তু তুমি এখনও বিয়ে করোনি। আমি চাই এই রাজকুমারীকে তুমিই বিয়ে করো, আর কতদিনই বা একা থাকবে। এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় দাস্তান। দরবারে উপস্থিত সবাই হেসে ওঠে। চারদিকে তখন আনন্দ আর খুশির পরিবেশ, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে টাসের দেওয়া সে পোশাক থেকে আগুন বেরোতে শুরু করে। ভিতরে লুকিয়ে থাকা অ্যাসিড রাজার পুরো শরীর জ্বলছে দেয়। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যে রাজা আরমানের মৃত্যু হয়। যেহেতু সেই পোশাকটি দাস্তানের রাজাকে দিয়েছে, সবাই ধরে নেয় দাস্তান ওই রাজাকে হত্যা করেছে। এমনকি গার্সিব পর্যন্ত নিজের ভাইকে ধরার আদেশ দেয়। ঠিক তখনই বন্ধু বিট দাস্তানকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু সৈন্যরা সেখানেই তাকে হত্যা করে। একই দিনে বাবার মৃত্যু আর তারপর চোখের সামনে প্রিয় বন্ধু বিটের মৃত্যু। এই দুটো ঘটনা দাস্তানকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে বিশ্বাসও করতে পারছিল না তার সঙ্গে এমনটা কেন হচ্ছে, কিন্তু সে চাইলেও তখন কিছুই করতে পারছিল না। এই অবস্থা তাহমিনা তাকে বলে পালিয়ে যেতে এবং নিজেও পারস্য ছেড়ে দাস্তানের সঙ্গে পালিয়ে যায়। অন্যদিকে টাস যখন তার বাবার মৃত্যুর খবর পায় সে স্তব্ধ হয়ে যায়। কিন্তু আরও বড় ধাক্কা আসে তখন, যখন সে জানতে পারে এই হত্যার দায়ী নাকি আর কেউ নয়, তার ছোট ভাই দাস্তান। সন্ধ্যা নামলে আমরা দাস্তান ও তাহমিনাকে দেখি এক নির্জন মরুভূমিতে। সেখানে দাস্তান তাহমিনাকে বলে, আমি নির্দোষ,
আমি আমার বাবাকে মারিনি, আমি কেন এবার তাকে মারব? আজ আমি যা কিছু সবই তো তার জন্য। আর যে পোশাক বাবার প্রাণ নিয়েছে সেটা টাসই আমাকে দিয়েছিল। দাস্তান নিজের দুঃখ ভরা গল্প বলতে থাকে। ঠিক সেই সময়ে কথা বলার ফাঁকে তাহমিনা তার কাছ থেকে খঞ্জরটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে খঞ্জরের উপর থাকা একটি বোতামে ছাপা পড়ে যায়। সময় পিছিয়ে যেতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে দাস্তান পরিষ্কার দেখতে পায় সামনে তাহমিনা কিভাবে খঞ্জর ছিনিয়ে নিয়ে তার উপর আঘাত করতে যাচ্ছে। তখনই সে বুঝতে পারে এই খঞ্জর শুধু ভবিষ্যৎ দেখায় না, বরং সময় বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। আর এই কারণে তাহমিনা চেয়েছিল খঞ্জরটি যেন কারো হাতে না পড়ে। এই অলৌকিক দৃশ্য দেখে দাস্তান পুরোপুরি হতবাক হয়ে যায়। সময় স্বাভাবিক হলে সে তাহমিনার হাত চেপে ধরে বলে, আমি জানি তুমি এই খঞ্জর দিয়ে আমাকে মারতে চেয়েছিলে। এই কথা শুনে তাহমিনা ভীষণ রেগে যায়, কারণ দাস্তান খঞ্জরের ভিতরে থাকা শেষ জাদুকরি বালুকণাও নষ্ট করে ফেলেছে, যার মাধ্যমে সময় ফিরে যাওয়া সম্ভব ছিল। খঞ্জরের রহস্য জানার পর দাস্তান বুঝতে পারে আল্লামত আক্রমণের পেছনে আসল উদ্দেশ্য ছিল এই খঞ্জর, আর সে বিষাক্ত পোশাকও নিশ্চয়ই টাসই বিষ মিশিয়েছিল। এখন দাস্তান সিদ্ধান্ত নেয় সে গিয়ে তার চাচা নিজামকে সব সত্যি বলবে, কারণ এই মুহূর্তে একমাত্র তাকেই সে বিশ্বাস করতে পারে। সেখানে যাওয়ার পথ মোটেও সহজ ছিল না, তাকে ধরার জন্য চারদিকে পাহারায় ছিল সৈন্যরা। তাই সে মরুভূমির পথ বেছে নেয়। প্রচণ্ড গরম, তপ্ত রোদ সবকিছু উপেক্ষা করে তারা এগিয়ে যায়। এই সময় তাহমিনা হঠাৎ তৃষ্ণায় অজ্ঞান হওয়ার অভিনয় করে। দাস্তান তাকে তুলতে এগিয়ে যেতেই সে চতুরভাবে পাশে পড়ে থাকা এক কঙ্কালের হাড় দিয়ে তার মাথায় আঘাত করে। খঞ্জরটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দাস্তানের জ্ঞান ফিরলে সে দেখে সে কয়েকজন অচেনা লোকের দ্বারা ঘিরে আছে। দাস্তান যখন চোখ খুলে দেখে যারা ওকে ঘিরে আছে তারা আর কেউ নয়, দাসদের উপত্যকার সর্দার শেখ আমর এবং তার লোকজন। শেখ আমর সাফ জানিয়ে দেয় জীবন রক্ষা করতে চাইলে তাকে কিছু দিতে হবে। দাস্তান তখন কৌশলে বলে সামনে কিছু দূরেই এক রাজকুমারী যাচ্ছে, যার কাছে লুকানো আছে সোনার বিশাল ভাণ্ডার। তাকে ধরতে পারলে সে ওদের সাহায্য করতে পারে। এই কথা শুনে শেখ আমর দাস্তানের পাদে পা দেয়। দুজনে মিলে তারা তাহমিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে তাহমিনা ধরা পড়ে। প্রথমে দাস্তান তার কাছ থেকে সে জাদুকরি খঞ্জরটি ছিনিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর তাহমিনাকে শেখ আমরের লোকদের হাতে তুলে দেয়। তবে যাওয়ার আগে সে তাহমিনার গলার লকেটটিও নিয়ে যায়, যেখানে সামান্য জাদুকরি বালি লুকিয়ে রাখা হয়েছিল। এরপর আমরা দেখি তাহমিনা এখন শেখ আমরের নতুন দাসী। শহরে চলা উটফাকের দৌড় প্রতিযোগিতায় আগত বিশেষ অতিথির মত পরিবেশন করে তার কাজ। অন্যদিকে দাস্তান শেখ আমরের অনুরোধে অতিথি হয়ে সেখানে আসে, কিন্তু তার মনে একটাই চিন্তা, কিভাবে চাচা নিজামের সঙ্গে দেখা করা যায়। কিছুক্ষণ পর সে আবার আমরত ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু শেখ আমর তাকে বারবার আটকায়, কারণ সে জেনে ফেলেছিল দাস্তান আসলে সেই পুরস্কার ঘোষিত রাজপুত্র, যার উপর নিজের বাবাকে হত্যার অভিযোগ রয়েছে। নিজামের কাছ থেকে মোটা পুরস্কার আদায় করার জন্য সে দাস্তানকে বন্দী করে রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। তাহমিনা চুপি চুপি রেসের উটপাখিগুলোকে খুলে দেয়। হঠাৎ চারদিকে হুলস্থুল শুরু হয়ে যায়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দাস্তান তাহমিনা শেখ আমরের চোখের সামনে থেকেই গায়েব হয়ে যায়। এরপর তারা আর কোথাও থামে না, সোজা পৌঁছে যায় রাজা আরমানের শোকসভায়। সেখানে দাস্তান লুকিয়ে চাচা নিজামের সঙ্গে দেখা করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে আমি আমার বাবাকে হত্যা করিনি, আমি নির্দোষ। প্রমাণ হিসেবে সে সেই জাদুকরি খঞ্জরের কথা বলে। বোতাম চাপলে যে কেউ সময় ফিরে গিয়ে নিজের চোখে সব দেখতে পারে। জাদুকরি খঞ্জর, এই নাম শুনতে নিজামের চোখ চকচক করে ওঠে। কিন্তু খঞ্জরগুলো দেখতে গিয়ে দেখে খঞ্জর সেখানে নেই। আসলে তাহমিনা আবারও দাস্তানকে বোকা বানিয়েছে। এটা দেখে নিজাম ভীষণ রেগে যায়, দাস্তানের ওপর চিৎকার শুরু করে। ঠিক তখনই দাস্তানের চোখে পড়ে নিজামের দুই হাতই পুরোপুরি পোড়া। সে জিজ্ঞেস করে আপনার হাত পুড়ল কিভাবে? নিজাম উত্তর দেয় রাজাকে রক্ষা করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। এই কথা শুনে দাস্তান বুঝে যায় এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ সেই দিন নিজাম সেখানে উপস্থিতই ছিল না। দাস্তান বুঝতে পারে বাবার মৃত্যুর পেছনে হয়তো টাচ জড়িত নাও থাকতে পারে, কিন্তু চাচা নিজামের হাতে যে রয়েছে এতে কোনো সন্দেহ নেই। নিজাম বুঝে যায় সে নিজের পাদে পড়ে গেছে, গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। তাই সে সঙ্গে সঙ্গে সৈন্যদের দাস্তানকে ধরার আদেশ দেয়, কিন্তু দাস্তান এবার সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সন্ধ্যা নামতে আমরা দেখি নিজাম নতুন রাজা টাচের পাশে দাঁড়িয়ে আছে। সে টাচকে উস্কে দেয় রাজা আরমানের হত্যাকারী দাস্তান, সে তোমাকে মারতে এসেছিল, দ্রুত ওকে হত্যা করতে হবে। কিন্তু সে ছিল তার বাবার মতোই দয়ালু, ন্যায়পরায়ণ। সে সবকিছু আইন মেনে করতে চায়। নিজাম সরাসরি চলে যায় হাসান ইবনে সাবার যোদ্ধাদের কাছে। সেই সময় এরা ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও নিঃশব্দ ঘাতক হাসসাসিন যোদ্ধা। হাসান সাবার যোদ্ধারা শুধুই ভয়ঙ্কর নয়, তারা অন্ধকার শক্তির অধিকারী এবং সাপের ভাষাও বুঝতে পারত। চাচা নিজাম কোনোভাবে ওদের নেতা জুবাইর কাছে অনুরোধ জানায় দাস্তান এবং সেই জাদুকরি খঞ্জরটি ফিরিয়ে আনার জন্য। এরপর জুবাইর ও তার লোকজন দাস্তানের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে মরুভূমিতে ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করতে করতে দাস্তান আবারও তামিনাকে ধরে ফেলে এবং খঞ্জরটি নিজের কাছে রেখে প্রশ্ন করে এই খঞ্জরের মধ্যে কি এমন আছে যার জন্য নিজাম এত পাগল হয়ে গেছে?
তখন তাহমিনা তাকে শোনায় কয়েকশো বছর আগের পুরনো এক ভয়ঙ্কর কাহিনী। একসময় পৃথিবীতে দেবতারা ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছিল। সে ধ্বংস থামাতে এক নিষ্পাপ কন্যা নিজের জীবন উৎসর্গ করেছিল। সেই তাণ্ডবের সমস্ত শক্তি বন্দী করে রাখা হয়েছিল এই কাঁচের পাত্রে, যা আজও সেই খঞ্জরের সঙ্গে যুক্ত। সেই দিন থেকে আজ পর্যন্ত সেই কন্যার বংশধররা এই খঞ্জর রক্ষা করে আসছে, আর এখন সেই দায়িত্ব এসে পড়েছে তাহমিনার উপর। এরপর তাহমিনা জানায় নিজাম এই খঞ্জরের সাহায্যে সময়ে পিছিয়ে যাবে। এক সময় শিকারে গিয়ে সে তার ভাই আরমানকে একবার সিংহের হাত থেকে বাঁচিয়েছিল। এবার সে সেই ভুল ঠিক করতে চায়। সে এবার ভাইকে বাঁচাবে না, বরং সিংহের মুখে মরতে দেবে, যাতে ভবিষ্যতে আরমানের বদলে নিজেই রাজা হতে পারে। তাহমিনা ভালো করেই জানে যদি এই খঞ্জর ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে পৃথিবীতে ভয়াবহ ধ্বংস নেমে আসবে, এমনকি দেবতারাও ক্রুব্ধ হয়ে উঠবে। তাই সে চায় যত দ্রুত সম্ভব খঞ্জরটিকে হিন্দুকুশ পর্বতের মন্দিরে লুকিয়ে ফেলতে হবে। তাহমিনের কথা শুনে দাস্তানও তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর দুজনে মিলে সে পবিত্র মন্দিরের পথে রওনা দেয়। কয়েকদিন ধরে তারা পায়ে হেঁটে চলতে থাকে। পথে পানি ফুরিয়ে গেলে তারা একটি পুকুর দেখতে পায় এবং একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওদের সামনে হাজির হয় শেখ আমর। সে বহুদিন ধরেই ওদের খুঁজছিল, কারণ ওদের জন্য তার অনেক ক্ষতি হয়েছে। তাহমিনার কারণে তার সব উটফাকি পালিয়ে গিয়েছিল। সে চায় দাস্তানা তাহমিনাকে নিজামের হাতে তুলে দিয়ে সেই ক্ষতির বদলা নিতে। তাহমিনা তাকে বোঝায় যদি তার শুধু টাকা পয়সার সোনা দরকার হয় তাহলে হিন্দুকুশের পথে ওদের সাহায্য করাই ভালো। সেখানে একটা সোনার মন্দির আছে, মন মতো স্বর্ণ লুট করতে পারবে। কিন্তু এবার শেখ আমর আর তাদের কথায় আসে না। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই হাসান সাবাহর কসাই বাহিনী সাপ নিয়ে সেখানে পৌঁছে যায়। একজন লোক তাদের দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। সেই চিৎকারেই দাস্তানদের ঘুম ভেঙে যায়। দাস্তান তখন অবিশ্বাস্য এক কাজ করে। সে সময়ে পিছিয়ে গিয়ে জাদুকরি খঞ্জরের সাহায্যে মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকা একে একে সব সাপ মেরে ফেলে। এই দৃশ্য দেখে শেখ আমর কৃতজ্ঞ হয়ে ওঠে। সে দাস্তান ও তাহমিনাকে জীবিত ছেড়ে দেয় এবং তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর তারা হাসান সাবাহর সেনাদের ফাঁকি দিয়ে পৌঁছে যায় কারসিবের কাছে। দাস্তান আবারও তার ভাইকে বোঝানোর চেষ্টা করে বাবাকে আমি মারিনি। এই সব কিছুর পেছনে রয়েছে চাচা নিজাম। নিজামের সমস্ত সত্যি কারসিবকে জানায়। কথা শুনে কারসিবের মনে ধীরে ধীরে বিশ্বাস জন্মাতে শুরু করে। কিন্তু তার আগেই বড় ভাই হিসেবে কারসিব দাস্তানকে বিপদ থেকে উদ্ধার করতে পারার আগেই আবার হাজির হাসান সাবাহর যোদ্ধারা। দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে দুঃখজনকভাবে কারসিব মারা যায়। প্রথমে বাবা, তারপর বন্ধু, আর এবার প্রাণের চেয়েও প্রিয় ভাই। সবাইকে হারিয়ে দাস্তান ভিতর থেকে ভেঙে পড়ে। যখন হাসান সাবার একটি সাপ খঞ্জরটির মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ খঞ্জরটি এখন নিজামের হাতে পৌঁছে গেছে। পৃথিবী তখন ভয়াবহ সংকটে। দাস্তান শেখ আমর ও তার লোকদের কাছে আকুতি জানায় খঞ্জরটি খুঁজে পেতে তোকে সাহায্য করতে, না হলে এমন ধ্বংস নেমে আসবে যে মানুষের অস্তিত্ব পর্যন্ত থাকবে না, শুধু ছাই পড়ে থাকবে। আগের মতোই শেখ আমর এবারও দাস্তানকে সাহায্য করতে রাজি হয়। এরপর সবাই ফিরে আসে পারস্যে। সেখানে চাচা নিজাম সে জাদুকরি খঞ্জরটিকে কঠোর নিরাপত্তার মধ্যে একটি ঘরে লুকিয়ে রেখেছিল। ঘরটি পাহারা দিচ্ছিল তার সবচেয়ে বিশ্বস্ত লোক মোহাম্মদ ইসলাম। এই ইসলামের সামনে শেখ আমরের ডান হাত শিশু পৌঁছে যায়। সে ছিল চুরি চালনায় ভীষণ দক্ষ। নিঃশব্দে সে ঘরে ঢুকে ইসলামের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে। লড়াইয়ে ইসলাম মারা যায়, কিন্তু শিশুর বুকেও মারাত্মক আঘাত লাগে। মৃত্যুর আগে সে কোনো রকমের খঞ্জরটিকে নিচে ছুড়ে দেয়, যেখানে দাস্তান ও শেখ আমর অপেক্ষা করছিল। খঞ্জর হাতে নিয়ে দাস্তান সোজা তার ভাই টাসের কাছে যায়। সে টাসকে জানায় চাচা নিজামের আসল চেহারা, কীভাবে এক জাদুকরি খঞ্জরের সাহায্যে বাবাকে হত্যা করে পারস্যের সিংহাসন দখল করতে চায় সে। কিন্তু টাস দাস্তানের কথা একেবারে বিশ্বাস করে না, বরং তার ধারণা দাস্তানই রাজা হওয়ার লোভ এসব নাটক করছে। ভাইয়ের অবিশ্বাস দাস্তানকে অবাক করে না, কারণ সে জানত সত্য প্রমাণ করা সহজ হবে না। তাই দাস্তান চরম সিদ্ধান্ত নেয়। সে খঞ্জরটি বের করে ভাইয়ের চোখের সামনে নিজের পেটে ঢুকিয়ে দেয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে টাসকে বলে আমি মরতে শুরু করলে খঞ্জরের বোতামটি চাপবে, তখন সব সত্য তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। এই সময় ঘরের ভেতরে হইচই শুনে নিজাম সেখানে পৌঁছে যায়। সে দেখে দাস্তান মাটিতে পড়ে আছে, পেট থেকে রক্ত ধরছে, আর টাসের হাতে রয়েছে সেই খঞ্জর। নিজাম সঙ্গে সঙ্গে টাসকে খঞ্জর ছেড়ে দিতে বলে, কিন্তু টাস তাকে বলে থামতে, এবং খঞ্জরের বোতাম চাপতেই সময় আবার পিছিয়ে যেতে শুরু করে। টাস নিজের চোখের সামনে সবকিছু দেখে ফেলে। সে বুঝতে পারে দাস্তান একটাও মিথ্যে বলেনি। সে সঙ্গে সঙ্গে নিজের ভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচায় এবং শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেখানে চাচা নিজাম হাজির হয়। দুই ভাইকে একসঙ্গে দেখে সেই মুহূর্তে সে টাসের গলায় কেটে দেয় এবং খঞ্জর নিয়ে পালিয়ে যায়। নিজাম আগেই জানতে পেরেছিল হিন্দুকুশের সেই পবিত্র মন্দিরের কথা। সে সেখানে খনন কাজ শুরু করেছিল, যাতে জাদুকরি বালির সাহায্যে নিজের রাজা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। অন্যদিকে দাস্তান ও তাহমিনা অন্য পথ দিয়ে সে মন্দিরে পৌঁছে যায়। ভিতরে ঢুকতে উপর থেকে পাথর পরে গর্ত তৈরি হতে শুরু করে। পুরো বালু দ্রুত সে গর্তে পড়তে থাকে। এই সময় হাসান সাবাহর নেতা জুবাইর দাস্তানকে মারতে আসে, কিন্তু এবার শিকারী নয়, শিকার হয় জুবাইর নিজেই।
এরপর দাস্তান ও তাহমিনা পৌঁছে যায় নিজামের কাছে। সেখানে ওদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শক্তিতে নিজাম দুজনের উপরেই ভারী পড়ছিল। এক সময় সে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। দাস্তান তখন তাহমিনার হাত ধরে রাখে, কিন্তু তাহমিনা বলে হাত ছেড়ে নিজামকে থামাতে। বুক ভেঙে গেলেও দাস্তান বাধ্য হয়ে তার হাত ছেড়ে দেয়, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। নিজাম খঞ্জরটি সমের বালুগুলিতে গেঁথে দেয়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বালির ঘূর্ণিঝড় শুরু হয়। ঠিক সেই মুহূর্তে দাস্তান ছুটে এসে খঞ্জরের বোতাম চেপে ধরে, আর সমের চাকা আবার ঘুরে ফিরে চলে যায় সেই মুহূর্তে যখন আল্লামতু দখলের সময় প্রথমবার দাস্তানের হাতে খঞ্জরটি এসেছিল। অর্থাৎ তখনও না রাজা মারা গেছে, না কোনো হত্যা হয়েছে, না তার ওপর কোনো অভিযোগ উঠেছে। তবে এবার দাস্তান ভবিষ্যতে সব সত্যি জেনে গেছে। সে দৌড়ে ভাই টাসের কাছে গিয়ে আল্লামতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুজব বলে জানায়। নিজামের আসল রূপ সবার সামনে তুলে ধরে। রাগে অন্ধ হয়ে নিজাম দাস্তানকে মারতে এগোতেই টাস সব খেলা একেবারে শেষ করে দেয়। এরপর টাস তার বাবা আরমানের সামনে দাস্তান ও তামিনার বিয়ের প্রস্তাব রাখে। এরপরে ওদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। সেই জাদুকরী খঞ্জরটি আবার নিরাপদে হিন্দুকুশের পবিত্র মন্দিরে ফিরিয়ে রাখা হয়। এইভাবেই শেষ হয় আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পিস আউট।